পাগলা তিতা মেয়েরা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। আজকে খুশির দিন, আজ ডান্স হবে। কারণ কি, বাটাম দেওয়া শুরু করছে অন্য পদ্ধতিতে। আমি তোকে কাকুর আর একটু আগে লাড়াটা দেওয়ার দরকার ছিল, কারণ মাঝে মাঝে হয় কি, টিট ফর ট্যাট না দিলে কাজে আসে না। কাকুকে মাইরা নাক মুখ ব্যাকা করে ফেলবো। সময়টা একদম পারফেক্ট। আমি মনে করি দিস ইজ দ্য রাইট টাইম যে আপনারা সবাই অনেকটা ম্যাজিকের মতন কাজ করলো। ইউনুসের, আমি যেন বললাম যে ইউনুস ম্যাজিকের সব উপকার শেষ পর্যন্ত কার জয় হলো। ডক্টর মোহাম্মদ ইউনুস এইরকম একটা রাজনৈতিক পরিস্থিতির মধ্যে, সংকটের মধ্যে ম্যাজিকের মতন কাজ করছে। জয়িত তিনি শেষ পর্যন্ত, শেষ বিচার। প্রফেসর ইউনুস এক ঢিলে মূলত কয়েকটি পাখি মেরেছেন, এবং এই পাখি মারতে গিয়ে নিজের কি বিপদ ডেকে আনতে পারেন প্রফেসর ইউনুস খেয়াল করছেন। এক ঢিলে দুটো পাখি মেরেছেন। পুরো পরিস্থিতি ডক্টর ইউনুসের নিয়ন্ত্রণে। ডক্টর ইউনুসের নজিরবিহীন সফলতার প্রমাণ এটা। একজন রুলার, একজন শাসক যে কতটা স্মার্ট হতে পারে এবং কত সুন্দরভাবে নাটকীয়ভাবে মুহূর্তের মধ্যে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারে, এটা ইউনুস দেখিয়ে দিয়েছে। গিট্টু যদি হয় ভাই দড়ি, তখন তো ভাই দাঁত দিয়া খুলতে হবে। ডক্টর ইউনুস সালু ভাই দাঁত দিয়া ওই গিট্টু খুইলা দিছে। হ্যাঁ ভাই, গিট্টু খুইলা দিছে, কিন্তু উনি এমন এক কায়দায় গিট্টুটা খুলছে, ওই গিট্টু এখন মানুষের মাথার মধ্যে ঢুকে গেছে। গিট্টু লাগার কোনো কিছু নাই। এটা হলো একটা প্যাস গোজের খেলা। হ্যাঁ ভাই, দাবার চাল, দাবার চাল। বিএনপির ঝুলি থেকে আরো একটি আসন নিশ্চিত হাতছাড়া হয়ে গেল। এতে কমসে কম তার 100টি আসন কমেছে। 88 কোটি টাকা দিয়ে জাপান থেকে বুলেট প্রুফ গাড়ি তারেক রহমান না এনে ওই টাকা যদি বাংলাদেশের আলু চাষি এবং পেঁয়াজ চাষিদেরকে দেওয়া হয়, তাহলে কৃষকরা বেশি লাভবান হবে। জনাব তারেক রহমান কি এই জনগণের কথার আওয়াজটা কানে শুনতে পাবে? প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন, এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আমরা সবসময় শুনি যে কোনো মানুষ যদি রাজনীতি করতে চায় তাহলে তাকে এক্সপিরিয়েন্স হতে হয়, রাজনীতি শিখতে হয়, বা রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করতে হয়। রাষ্ট্রবিজ্ঞানে যদি পড়াশোনা করেন, মানে পলিটিক্যাল সায়েন্সে যদি আপনি পড়াশোনা করেন, তাহলে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে জানলে আপনি রাজনীতিতে ভালো করতে পারবেন। কিন্তু যারা রাজনীতি করে নাই কোনোদিন, তারা কি রাজনীতি করতে পারে না? এমনকি কোনো কথা আছে যে যারা রাজনীতি মানে বংশানুক্রম ভাবে রাজনীতিবিদ হবে, বা ছোটবেলা থেকে রাজনীতি দলের সাথে মেলামেশা করবে এবং ধীরে ধীরে সে একদম মানে পাক্কা রাজনীতিবিদ হয়ে উঠবেন, এমন তো কোনো কথা নাই। রাজনীতি না করেও কিন্তু বড় রাজনীতিবিদ হওয়া যায়। আমি যদি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের কথা ধরি, উনি পড়াশোনা করছেন অর্থনীতিতে, উনি কিন্তু রাজনীতি বা রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেন নাই। তারপরে উনি হঠাৎ করে বাংলাদেশের এই মানে পরিস্থিতিতে উনি রাজনীতিতে নামছেন। আমি রাজনীতি বলবো এই জন্য যে রাজনীতি তো কিছু প্রয়োজন, একটা রাষ্ট্র চালানো তো সম্ভব নয়, তাই নয় কি? উনি রাজনীতিতে যখন আসছেন তখন সবাই বলছেন যে এই ভদ্রলোক অর্থনীতিতে পড়াশোনা করছে, গ্রামীণ ব্যাংক নিয়ে কাজ করছে। হ্যাঁ জানি উনি নোবেল লরিয়েট, বাট রাজনীতিতে উনি কিছুই জানেন। উনি কি করে দেশ চালাবেন? দেশ চালিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, পাক্কা খেলোয়াড়। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস খিলাড়ি নাম্বার 1। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস খতরনাক খেলোয়াড়, মানে এই ধরনের উপাধি কিন্তু তাকে দেওয়া হয়েছে বিভিন্ন সময়, যে কোনো একটা ভালো কাজের সময় হোক বা যে কোনো একটা টার্নিং পয়েন্টের সময়। আসলে কি উনি তাই? আসলে কি উনি পাক্কা খেলোয়াড়? আসলে উনি খতরনাক খেলোয়াড়? আসলে উনি খিলাড়ি নাম্বার 1? হ্যাঁ, আপনাকে স্বীকার করতেই হবে। দেখেন, এই যে পরশুদিনের ভাষণটার পরে বাংলাদেশের একটা টাল বাতাল অবস্থা ছিল, যে এই ভাষণের পর এখন এই যে দলগুলা কোন রিয়াকশন দিবে। প্রথম দিন সেই ভাষণের পরে তো সালাউদ্দিন সাহেব একটা বিরাট রিয়াকশন দিয়ে দিল যে ওনারা খুশি না। ওনারা এইটা বলতে চাইল যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সেই জুলাই সনদ নিয়ে প্রতারণা করছে বলে বলে একটা তুল কালাম কাটলো। মানে বিএনপি খুশি না, বিএনপির সাথে প্রতারণা হয়েছে। যে সনদে সালাউদ্দিন সাহেব বা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সাইন করছে, এটাকে উল্টে দিছে। মানে হি ইজ এ ব্লাডি প্রতারক। জামাত চুপচাপ রইল, বললো আমরা কালকে জানাবো। এনসিপি কোনো কথাই বললো না, ওনারা গবেষণা নিয়ে আসেন, ওনারা গবেষণা করতেছেন। একটা দিন যাওয়ার পর, মানে গতকালকে যখন দুপুরবেলা সালাউদ্দিন সাহেব বললেন, এবং উনি এটাও বলেছিলেন তখন যে রাতে আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে, যেখানে সভাপতিত্ব করবেন তারেক রহমান সাহেব, তারপর আমরা আমাদের রিয়াকশন জানাবো। সেই রিয়াকশন ছিল টোটালি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের। ফলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাধুবাদ জানানো হয়েছে, ধন্যবাদ জানানো হয়েছে। তার মানে বিএনপি খুশি। জামাত ইসলাম গতকাল একটা মিটিং করেছে, মিটিং করে মৃদু প্রতিবাদ করেছে বা আহ্বান জানিয়েছে যে আপনি যেটা করেছেন জনগণ সেটাকে ন্যায়নি পুনর্বিবেচনা করবার আহ্বান জানাচ্ছি। মানে এই গণভোটটা আগানো যায় কিনা, আহ্বান শব্দের অর্থ তো আপনারা বুঝছেন, এটাকে মৃদু প্রতিবাদ বলা যায়। কোন রকম প্রতিবাদ বেসিক্যালি জামাত ইসলাম করে নাই, তার মানে ইনডাইরেক্টলি জামাত ইসলাম চুপ। তো মেইনলি হলো যে উনি এমন একটা খেলা খেললো, মানে আসলে উনি একটা নাম্বার 1 খিলাড়ি বা খিলাড়ি নাম্বার 1 বলা যায়। কারণ কি, মূল আলোচনা হলো যে জামাতে ইসলাম অনেক হুমকি দামকি দিছিল, কিছুই করলো না, সব কিছু মাইনে নিল। বিএনপি অনেক কিছুই বলছিল, কিছুই করলো না,
সবকিছু মাইনে নিল। এনসিপি অনেক কথাই বলছে, এইটা করতে দেওয়া হবে না, ওইটা করতে দেওয়া হবে না, কিছুই বলে নাই, মাইনা নিছে। তাহলে কি আপনি নির্দ্বিধায় বলতে পারেন না যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো বড় রাজনীতিবিদ বাংলাদেশে দ্বিতীয় নাই? তার মানে কি আপনি এটা বলতে পারেন না যে রাজনীতি করতে হলে রাষ্ট্রবিজ্ঞানে পড়তে হবে, রাজনীতি করতে হলে রাজনৈতিক বংশে জন্মগ্রহণ করতে হবে, বা রাজনীতি করতে হলে ছোটবেলা থেকে রাজনীতির সে বড় নেতাদের পিছনে ঘুরতে হবে? নট নেসেসারিলি। এটা হলো ব্রেইন, এটা হলো মাথা। আল্লাহ তাআলা এই যে ব্রেনটা দিছে না, সবাইকে একরকম দেয় না। ইউনূস সাহেবকে স্পেশাল একটা ব্রেন দিছে। একবার ভাবেন তো কি টালমাটাল অবস্থা ছিল 13 তারিখের আগে। একটা ভাষণ দিয়ে সব ঠান্ডা করে দিছে না? একটা দল কি কোনো প্রতিবাদ করতে পারছে? একটা দল কি কোনো হুমকি দামকি করতে পারছে যে আমাদের নরম সুরে বলতেছে আমরা 16 তারিখ ওনার সাথে বসবো? বেশি জোরে কথা বলতেছে না কেউই, কারণ সবাই ভাবতেছে যে যদি বেশি জোরে কথা বলে যদি উনি রাগ করেন, ওনাকে সবাই এখন ভয় পাচ্ছেন। বিএনপি, জামাত, এনসিপি সবাই ম্যানেজড। পুরো পরিস্থিতি ডক্টর ইউনূসের নিয়ন্ত্রণে। ডক্টর ইউনূসের নজিরবিহীন সফলতার প্রমাণ এটা। আমরা এটার ভালো দিক খারাপ দিক এগুলো আলোচনা করবো, সমালোচনা চলতে থাকবে। আমরা অনেক বিষয় দ্বিমত পোষণ করি, ডেঞ্জারাস মনে করি, ক্ষতিকর মনে করি, বিধ্বংসী মনে করি। ইন স্পাইট অফ দ্যাট, একজন রুলার, একজন শাসক যে কতটা স্মার্ট হতে পারেন এবং কত সুন্দরভাবে নাটকীয়ভাবে মুহূর্তের মধ্যে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারেন, এটা ইউনূস দেখিয়ে দিয়েছেন। নাটকীয়ভাবে পুরো পরিস্থিতি ইউনূসের নিয়ন্ত্রণে। বিএনপি, জামাত, এনসিপি সহ সবাই ম্যানেজড। নজিরবিহীন সফলতা। দেখেন জামাত 2 দিন আগে কি হুমকিটা দিয়েছে। বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল এখন জামাত। তারা 8 দলকে নিয়ে হুমকি দিয়েছে যে প্রধান উপদেষ্টার আগে গণভোট না হলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আনলিমিটেড অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি দিব। আগে গণভোট না দিলে কোনো নির্বাচন আয়োজন করতে পারবেন না। 2029 সালে কোনো নির্বাচন করতে পারবে না। আগে গণভোট না হলে 26 সালে কোনো নির্বাচন নাই। আমিরে জামাত বলেছেন, পীর সাহেব চরমনাই বলেছেন, শিবিরের নেতারা বলেছেন, বাংলাদেশের সবচাইতে বড় দলের শীর্ষ নেতারা এই ঘোষণা দিয়েছেন। এবং তারপরে প্রফেসর ইউনূস ভয় পান নাই। তিনি নীরবে নিবৃতে, তার সিদ্ধান্ত যৌক্তিক না অযৌক্তিক সে আলোচনা কিন্তু আমি এখানে করছি না। প্রফেসর ইউনূস ভুল করেছেন এটা আমরা আগে বলেছি, কিন্তু সেই আলোচনা এখানে না। কিন্তু তিনি তার মতো করে, তার সাথে আলী রিয়াজ ছিলেন, তার বিদেশি পরামর্শক ছিলেন, তার মতো করে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছেন যে না, জামাতের দাবিও মানবো না, বিএনপিরও কিছু দাবি মানবো না, কিছুটা মানবো, একটা ব্যালেন্স এইটা করবো। এটা করেছে, কিন্তু কোনো নেতিবাচক প্রতিক্রিয়া নেই। হওয়ার কথা কি ছিল? জামাত যে হুমকি দামকি দিয়েছিল, এমনকি বিএনপিও যে হুমকি দামকি দিয়েছিল, তাতে হওয়ার কথা ছিল সাথে সাথে দেশব্যাপী আগুন লাগার কথা ছিল, কিন্তু না, কিচ্ছু হয়নি। বরং বিএনপি দিনের বেলা একটু চিল্লাচিল্লি করে রাতের বেলা ধন্যবাদ জানিয়ে দিয়েছে। জামাত তো সেম, উপরে উপরে এখনো জামাতের চিল্লাচিল্লি আছে কিছুটা, 3টা দাবি জানিয়েছে, কিন্তু আসলে জামাত এটা মেনে নিয়েছে। জামাত সন্তুষ্ট। জামাত বলছে আমরা জিতেছি, উইন উইন সিচুয়েশন, আমরাও জিতেছি, বিএনপিও জিতে, সব ঠিক আছে, ভালো হয়েছে, এটা নিয়ে বারবারই করা যাবে না। জামাতের অরিজিনাল সিদ্ধান্ত এটা। আর উপরে উপরে ডাক্তার তাহেরের সংবাদ সম্মেলন যেটা দেখছেন, অরিজিনাল সিদ্ধান্ত ওটা না, ওটা হচ্ছে একটা রাজনীতি বা নাটক। তো এই জায়গায় পুরো পরিস্থিতি বিএনপি কে ম্যানেজ করে ফেলেছে, জামাতকে ম্যানেজ করে ফেলেছে। এনসিপি সাইন করবে না, রাষ্ট্রপতির হাত থেকে কোনো অধ্যাদেশ আদেশ কিছু নেবে না, কিন্তু এনসিপি চুপচাপ, কোনো সমস্যা নাই, সব ম্যানেজড। দেখেছেন পীর সাহেব চরমনাইয়ের কোনো হুঙ্কার গর্জন নাই। প্রধান উপদেষ্টার ভাষণের পর আমারও তো হুঙ্কার গর্জন ছিল, কিন্তু জামাত, এনসিপি, চরমনাই যেভাবে চুপসে গেছে, এরকম আমরাও চুপসে গেছি। এটা আমাদের দুর্বলতা হোক, যাই হোক, এটা ভিন্ন বিষয়, কিন্তু ইউনূসের সফলতা, ইউনূসের দাবি, ইউনূসের ঘোষণা সবাই মেনে নিয়েছে। ওই জায়গায় নড়চড়ের কোনো সুযোগ নেই এবং নড়চড়ের প্রয়োজন হবে না। অবশ্য জামাত, চরমনাই, এনসিপি চাইলে অনেক কিছু করতে পারতো, কিন্তু সেদিকে তারা যাচ্ছে না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।